তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে ইকোনমিক্স সাবজেক্টটা চলছিল ইউনিট 1 এবং ইউনিট 2 আমরা খুব ডিটেলসে পড়িয়েছি এবং তার এমসিকিউ খুব ভালো মতনই শেষ করেছি, ঠিক আছে। এবং এই ইউনিট 1 আর ইউনিট 2 খুব ভালো করে করতে হবে। এখানে 8 আর 8 16 নাম্বার আছে, সবচাইতে টাফ তোমাদের যতগুলো ইউনিট আছে, তোমাদের টোটাল 6টা ইউনিট আছে ইকোনমিক্স, সবচেয়ে টাফ যদি বলে ইউনিট 1 আর ইউনিট 2, এই দুটো করে দিয়েছি। ইউনিট 4 আমরা এমসিকিউ গুলো করে দিয়েছি। আজকে আমরা ইউনিট 5, ইউনিট 5 এর আমরা আজকে করব। ইউনিট 5 এর নামটাকে আমি তোমাকে লিখে দিচ্ছি। ইউনিট 5 এর নাম ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। এই যে এই 5 নম্বর ইউনিট, এখান থেকে এক্সামে 8 মার্কস আছে। এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এখানে এই চ্যাপ্টারটা যদি আমাকে বলে স্যার এই চ্যাপ্টার বোঝা, এই চ্যাপ্টার প্র্যাকটিক্যালি বহুদিন থেকে বলছি এই চ্যাপ্টার বোঝানোর কিছু নেই। এই চ্যাপ্টার তোমাকে মনে রাখতে হবে, পড়তে হবে তোমাকে বই। হ্যাঁ, তোমাদের বই আছে, যে যে মার্কেটে অনেক বই আছে, তোমরা কোনো না কোনো বই কিনেছো, এবার বইয়ের মধ্যে অনেক আছে, কি পড়বো কি পড়বো। তো আমি কি করেছি, আমি আমার কোচিনে যারা পড়ে, আমাদের কোচিনে যারা পড়ে অফলাইনে, তো আমি কি করেছি, আমি ওদের নোট লিখেছি। ওরা মনে হচ্ছে যে পুরো বই কত কি পড়বো, আমি কিছু পয়েন্ট নোট করিয়েছি। যেই পয়েন্টগুলো যদি তুমি পড়ো, এটাকে আমি আমার ভাষায় বলি কি পয়েন্ট, কি পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি পড়ো তাহলে তোমার এমসিকিউ কভার হয়ে যাবে। যে কোনো এমসিকিউ তুমি পারবে, আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো আমি বেশ কিছু পয়েন্ট নোট করেছি, 7-8 পাতার মতন পয়েন্ট আছে। এই চ্যাপ্টারটা 3টে পার্টে ভাগ করা আছে। আজকে আমি 2টো পার্ট করাবো, নেক্সট ক্লাসে আমি আরেকটা পার্ট করাবো, 3টে পার্টে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো তো দেখতে পাচ্ছ, দেখো চ্যাপ্টারটা কটা কি পয়েন্ট করেছি, মানে এই চ্যাপ্টারে 3টে পার্ট করেছি, তারপরে প্রথম পার্টের কটা কি পয়েন্ট আমার কাছে বেরিয়ে এসছে। প্রথম পার্টের 10টা কি পয়েন্ট, আর সেকেন্ড পার্টের কটা কি পয়েন্ট হয়েছে। সেকেন্ড পার্টের 32টা কি পয়েন্ট হয়েছে, আর থার্ড পার্টের কি পয়েন্ট গুলো ঠিক মানে লেখা হয়েছে, তারপর ফাইনাল করা হয়, ফাইনাল এখনো করা হয়, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে এক একটা করে টপিক পড়াচ্ছি। তার কি বললাম, তার নাম ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। এটা তোমরা পুরো বারবার করে বলছি, 8 মার্কস, মাঝে মাঝে রিড করো, তাহলে তুমি বুঝিয়ে যাবে, ঠিক আছে। তো তো দেখো বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। এই যে লেখাগুলো আছে, লেখাগুলো তোমাকে পড়তে হবে, বারবার বলছি পড়তে কিন্তু হবে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বুঝতেই পারছো 5 ইয়ার্স প্ল্যান হয়, 5 বছর করে। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতবর্ষে শুরু হয়েছিল কবে, 1951 থেকে 1956 সালে। তো তোমাকে বলতে হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর থেকে, 5 বছর ধরে হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, 1951 থেকে 1956 সালে। আর একটা কথা, এই কথার কি পয়েন্টটা মনে রাখবে, সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। তোমাকে বলতে পারে সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় প্ল্যানিং এ। আবার বলছি, সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাকে বলতে হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এবার তার পরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত হবে তুমি নিজেই বলতে পারবে। প্রথম হচ্ছে, প্রথম কবে, 1951 থেকে শুরু হয়েছে, 5 বছর চলেছিল 1956 পর্যন্ত। তারপরে আবার পরিকল্পনা কবে, 56 থেকে হবে। সেকেন্ড কবে, 56 থেকে 61 হবে, ঠিক আছে। থার্ড কবে হবে, 1961 থেকে 1966 হবে। এইভাবে 5 বছর করে চলছে। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেটটা বললাম, দ্বিতীয় বললাম, তৃতীয় বললাম, তাহলে 1966 হয়ে গেল। এইবার মাঝখানে পরিকল্পনা 3 বছরের ছুটি ছিল, তাহলে বলতে পারি পরিকল্পনার ছুটি কোন সময়কালটাকে বলা হয়, 66 থেকে 69। মাঝখানে কোনো 3 বছরের প্ল্যানিং ছিল না, ওই 3 বছরটাকে বলা হতো যে পরিকল্পনার ছুটি। সালটা কি, 1966 থেকে 1969। এবার 4 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, তারপরে 1900, দেখো না তোমার 66 অব্দি হয়েছিল, এবার 66 থেকে 69 3 বছর গ্যাপ ছিল, তারপর 69 থেকে শুরু হয়েছিল, 69 থেকে 74, ঠিক আছে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, 1974 থেকে 1979 পর্যন্ত, ঠিক আছে, 1974 থেকে 1979 পর্যন্ত। এবার
একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই, 1974 থেকে 78 বছর, মানে 5 বছরই চলেছে। 5 বছরই তো প্ল্যান, কিন্তু 74 থেকে 78 4 বছর চলেছে। ঠিক আছে? তো বলছি, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টি সরকার 1978 সালে পঞ্চম পরিকল্পনা বাতিল করে, ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করে এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। ঠিক আছে, তাহলে তোমাকে বলে দিলাম এই পয়েন্টগুলো, নোটগুলো তোমার জরুরি জিনিস। এবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে চালু হয়েছিল? 1980 থেকে 85। ঠিক আছে। সপ্তম 85 থেকে 90। ঠিক আছে। আর তারপর অষ্টম 92 থেকে 97। ঠিক আছে। 90 হয়েছিল, 91 সালটা তো আমাদের কাছে খুব ক্রুশিয়াল ইয়ার ছিল আমাদের দেশে। ঠিক আছে তো, তাই 91 সালে হয়নি, 92 সাল থেকে 97। নবম হয়েছিল 97 থেকে 2002। দশম হয়েছিল 2002 থেকে 2007। ঠিক আছে। আর জাতীয় কাজের বদলে খাদ্য কর্মসূচি গ্রহণ করা হয়, জাতীয় কাজের বদলে খাদ্য কর্মসূচি গ্রহণ করা হয় দশম পরিকল্পনায়। ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় জাতীয় কাজের বদলে খাদ্য কর্মসূচি গ্রহণ করা হয় পরিকল্পনা দশম পরিকল্পনা। একাদশ হয়েছিল 7 থেকে 12। দ্বাদশ হয়েছিল তোমার 12 থেকে 17। আর ভারতের পরিকল্পনা কমিশনে, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের পরিকল্পনা কমিশনে তার অস্তিত্ব শেষ হয়েছিল কবে? 2017 সালে। তাহলে যদি বলা হয় ভারতবর্ষের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল কবে? 1951 সালে। শেষ হয়েছে কবে? 2017 সালে। আমাদের দেশে এখন পর্যন্ত টোটাল কটা পঞ্চবার্ষিক হয়েছে? 12টা। পরিকল্পনার ছুটি কোন সময়কালটাকে বলা হচ্ছে? ছুটি থেকে অনুসরণ। ঠিক আছে তো। তারপর তোমাকে যদি বলে যে সমষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় কোন পরিকল্পনায়, তুমি বলবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে। তারপর তোমাকে যদি বলে জাতীয় কাজের বদলে খাদ্য কর্মসূচি গ্রহণ করা হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এখানে হচ্ছে 1 নম্বর কি পয়েন্ট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিটেলস তোমাকে পড়ালাম। ঠিক আছে তো। 2 নম্বর পয়েন্ট, এর চেয়ে বেশি ডিটেলস দরকার নেই তোমার, এইগুলোই তোমার জানার দরকার, এইটুকুই জানার দরকার, এর চেয়ে বেশি কিছু জানার দরকার এমসিকিউর জন্য। যেগুলো তোমার জানার দরকার সেটা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, তোমার যদি কনসেপ্ট ভালো করে ক্লিয়ার না থাকে তুমি এমসিকিউ করতে পারবে না। এগুলো বুঝতে হবে না। এইগুলো তোমাকে মনে রাখবে। এইগুলো এইগুলো তো সুতরাং এইগুলো যে কি পয়েন্ট গুলো বলছে, কি পয়েন্টে তোমাকে সুন্দর করে ফোকাস করতে হবে। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, ভারতের অর্থনৈতিক সংস্কার মানে তোমাকে যদি মানে ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কার, মানে আমাদের ভারতবর্ষে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল অর্থাৎ ইকোনমিক রিফর্ম হয়েছিল, এর মেনলি কি আমি বারবার বলেছি, এলপিজি, কি বললাম? এলপিজি, বেসরকারীকরণ, বিশ্বায়ন আর উদারীকরণ। কি বললাম? বেসরকারীকরণ, বিশ্বায়ন আর উদারীকরণ। মানে আমাদের ভারতবর্ষে যে ইকোনমিক রিফর্ম হয়েছিল, আচ্ছা জানো ভারতবর্ষে ইকোনমিক রিফর্ম কবে হয়েছিল? 1991 সালে। ঠিক আছে। ভারতবর্ষে ইকোনমিক রিফর্ম কবে হয়েছিল? 1991 সালে। তো এই যে ভারতবর্ষে যে অর্থনৈতিক সংস্কার বলো বা ইংলিশে ইকোনমিক রিফর্ম বলো, ঠিক আছে, এর মূল নীতিটা কি ছিল? উদারীকরণ, বলো আমার সঙ্গে বলো, উদারীকরণ, বিশ্বায়ন আর বেসরকারীকরণ। উদারীকরণ, বিশ্বায়ন, বেসরকারীকরণ, মনে রাখবে কিন্তু ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কারের মূল নীতি কি ছিল? উদারীকরণ, বিশ্বায়ন আর বিশ্বায়ন আর বেসরকারীকরণ। বোঝা গেল? আর এই উদারীকরণ, বিশ্বায়ন আর বেসরকারীকরণকে আমরা শর্টে বলি এলপিজি। এলপিজি, ঠিক আছে তো। এল ফর উদারীকরণ, পি ফর, ঠিক আছে, পি ফর বেসরকারীকরণ, আর হচ্ছে জি ফর তোমার বিশ্বায়ন। এটা কবে হয়েছিল? আমার তোমাকে যদি বলে এলপিজি কনসেপ্ট কবে এসছে? 1991 সালে। ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার কবে হয়েছে? 1991 সালে। ভারতবর্ষের অর্থনীতির মূলনীতি কি ছিল? এলপিজি, বেসরকারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন আর উদারীকরণ। ঠিক আছে। আচ্ছা, 1991 সালে ভারতবর্ষে নতুন আর্থিক নীতি এসছে। ভারতবর্ষে নতুন আর্থিক নীতি কবে গ্রহণ করা হয়? 1991 সালে। কার হাত ধরে এসেছিল? সেই সময় 1991 সালে সেই সময় ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী ছিল, ফাইন্যান্স মিনিস্টার ছিল ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং এর হাত ধরে। তো এইগুলো কিন্তু পয়েন্টগুলো পড়ে রাখতে হবে, এগুলো এমসিকিউ থাকতে পারে। এবার উদারীকরণ, কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদের বই থেকে আমার কাছে মনে হয়েছে যেই লাইন খুব ইম্পর্টেন্ট, আমি সেই স্ট্যাটিস্টিক্স গুলো তুলেছি, এইগুলো তোমাকে পড়তে হবে। এইটুকু তুমি মানে কি বলবো অ্যাভয়েড করতে পারবে না, এইটুকু তোমাকে পড়তে হবে, না তুমি এমসি করতে পারবে না, এইটুকু তোমাকে পড়তে হবে, এই ডেটাগুলো তোমাকে মনে রাখতে হবে।
প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে যদি তুমি এই চ্যাপ্টারটা দেখো ইজিলি মনে থাকবে, কোনো সমস্যা নেই। বলছে কি উদারীকরণের শুরুতে 1991 সালে ভারতে কর্মে নিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্র। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের দেশে না 3টে সেক্টর, আমাদের কেন বিশ্বে যে কোনো দেশে যাও 3টেই সেক্টর পাবে। একটাকে বলে প্রাইমারি সেক্টর, আমরা ন্যাশনাল ইনকামে পড়েছিলাম, জাতীয় পড়েছিলাম, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর আর একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে বাংলায় বলি প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টরকে বাংলায় বলি হচ্ছে তোমার মাধ্যমিক ক্ষেত্র, আর টার্সিয়ারি সেক্টরকে বাংলায় বলি আমরা সেবা ক্ষেত্র। তাহলে কি বললাম, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র আর সেবা ক্ষেত্র। তো বলছে উদারীকরণের শুরুতে 1991, তাহলে তোমাকে মনে রাখতে হবে, কারণ উদারীকরণ এসেছে 1991, তাই বলছি উদারীকরণের শুরুতে 1991 সালে ভারতে কর্মে নিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল কত পার্সেন্ট? এই ডেটা মনে রাখতে হবে, ডেটা তোমাকে মনে রাখতে হবে 67.4%। তাহলে 1991 সালে ভারতবর্ষে যতজন লোক কর্মে নিযুক্ত ছিল, ঠিক আছে, মানে ভারতবর্ষে যে মোট জনসংখ্যার কত পার্সেন্ট লোক প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত ছিল? 67.4%। 2001-2 সালে সেটা হলো কত? 60.4%। 2009-10 সালে সেটা হলো কত? 53.2%। তাহলে কি দেখতে পারলে 1991 সালে ছিল 67, 2001-2 হলো 60, ঠিক আছে, কমে গেল। আবার 2009-10 ওটা হয়ে গেল কত? 53। দেখতে পাচ্ছ তো, আস্তে আস্তে কমছে। 2022 সালে ভারতের কর্মনিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। তাহলে বুঝতে পারছো, তাহলে প্রাথমিক ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি সেক্টরে ভারতবর্ষে মোট যত জনসংখ্যা আছে, তা সবাই কেউ কেউ কিছু না কিছু কাজকর্মে লিপ্ত থাকে। হ্যাঁ, তাহলে প্রাইমারি সেক্টরে আগে যা ছিল, যত লোক কাজ করতো, আস্তে আস্তে প্রাইমারি সেক্টরে কাজের সংখ্যা কমছে। তাহলে 91 সালে কি ছিল? 67.4%, 1-2 ছিল 60.4%, 9-10 ছিল 53.2%, আস্তে আস্তে কমছে। আর 2022 সালে ভারতের কর্মনিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে, তাহলে এরকমই একটা এমসিকিউ দিতে পারে, বলতে পারে যে বর্তমানে 2022 সালে বলতে পারে বর্তমানে ভারতের কর্মে নিযুক্ত জনসংখ্যার প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, একই আছে, এরকম তখন তোমাকে বলতে হবে হ্রাস পেয়েছে। এবার একটা কি পয়েন্ট লেখা আছে, বিদেশি সংস্থাগুলি ভারতের যে ক্ষেত্রে বেশি আউটসোর্সিং করে তাকে বলে পরিষেবা। বিদেশি সংস্থাগুলি ভারতের যে সমস্ত সেক্টরে বেশি আউটসোর্সিং করে, ঠিক আছে, এটাকে বলা হয় সার্ভিস, পরিষেবা। উদারীকরণের পর ভারতের অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে উদারীকরণ যে আমি বললাম 1991 সালে ভারতের উদারীকরণ এসছে, এই উদারীকরণের পর ভারতবর্ষে ইন্ডিয়ান ইকোনমিক্সে কার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? পরিষেবা, অর্থাৎ সার্ভিস সেক্টর। তাহলে কি বলতে পারলে, উদারীকরণের পর ভারতবর্ষ 3টে সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। কোন সেক্টরের গুরুত্ব বেশি বৃদ্ধি পেয়েছে? টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, পয়েন্ট গুলো পড়বে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। মানে যত উন্নয়ন হচ্ছে, দেশ যত উন্নতির দিকে এগোচ্ছে, তো প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। এই বললাম প্রাইমারি সেক্টরে আস্তে আস্তে কমছে, ঠিক আছে। নেক্সট বলছে উদারীকরণের সময় ভারতের জাতীয় আয়ে তৃতীয় ক্ষেত্রের অবদান। স্যার তৃতীয় ক্ষেত্রের অবদান মানে সার্ভিস সেক্টর। অর্থাৎ 1991 সালে ভারতবর্ষ জাতীয় আয়ে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের অবদান ছিল 39.2। আর উদারীকরণের সময় ভারতের জাতীয় আয় পেশাগত বন্টনে প্রাথমিক ক্ষেত্রের অবদান কত ছিল? 67.4। খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা পড়ে রাখতে হবে। উদারীকরণের সময় যখন ভারতবর্ষ উদারীকরণ 1991 সালে, তখন ভারতের জাতীয় আয়ে টার্সিয়ারি সেক্টরের অবদান ছিল কত? 39.2। আর উদারীকরণের সময় ভারতের জাতীয় আয়ে পেশাগত বন্টনে প্রাথমিক ক্ষেত্রের অবদান কত ছিল? 67.4। ঠিক আছে, তাহলে উদারীকরণ যে সময় আমার 1991 সালে, উদারীকরণ মানে 1991 সালে তোমার টার্সিয়ারি সেক্টরের অবদান কত ছিল? 39.2। ভারতের জাতীয় আয়, ভারতের যে ন্যাশনাল ইনকাম, টোটাল যে ন্যাশনাল ইনকাম হয়েছে, তার মধ্যে টার্সিয়ারি সেক্টর থেকে, ঠিক আছে, টার্সিয়ারি সেক্টর থেকে কত এসেছিল? টার্সিয়ারি সেক্টর থেকে 39.2%। আর ওই সময় ভারতের জাতীয় আয় পেশাগত বন্টনে
তো প্রাইমারি সেক্টরের অবদান কত ছিল? 67.4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নীতি আয়োগের নাম শুনেছো তোমরা? তোমরা নিশ্চয়ই নীতি আয়োগের নাম শুনেছো। তো নীতি আয়োগের ফুল ফর্ম কি এবং কবে চালু হয়েছিল? নীতি আয়োগ 2009 সালে, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আবার বলছি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আর এই নীতি আয়োগটা এসছে কিভাবে? পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে। আগে পরিকল্পনা কমিশন ছিল, সেই পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ এসছে। তাহলে আমি তোমাকে কিছুক্ষণ আগে সমস্ত ডেটা বলছিলাম। এবার যে ডেটা এসছে এখনকার দিনে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের জাতীয় আয় প্রাইমারি সেক্টরের অবদান 17.6। তুমি দেখেছো? দেখো 1991 সালে কত ছিল? 1991 সালে কত ছিল দেখেছো? 1991 সালে কত ছিল আর এখন কত হয়েছে? এখানে বলেছে, এখানে কি বলছে, বর্তমানে ভারতে যাতে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের টোটাল যত ন্যাশনাল ইনকাম, তার মধ্যে প্রাইমারি সেক্টর থেকে আসছে কত? 17.6। সেকেন্ডারি সেক্টর থেকে আসছে কত? 25.7। আর টার্সারি সেক্টর থেকে আসছে 54.9। তার মানে কোন সেক্টর থেকে সবচেয়ে বেশি আসছে বর্তমানে? টার্সিয়ারি সেক্টর। কোন সেক্টর থেকে সবচেয়ে কম আসছে? প্রাইমারি সেক্টর। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের টোটাল যত ন্যাশনাল ইনকাম হয়, টোটাল যত জাতীয় আয় হয়, তার মধ্যে যদি বলি আমাদের ভারতবর্ষে আজকে টোটাল যত ন্যাশনাল ইনকাম, তার মধ্যে ন্যাশনাল ইনকামের মধ্যে 3টে সেক্টর হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি আর একটা টার্সিয়ারি। তাহলে কোন সেক্টর থেকে আজকের দিনে ভারতবর্ষ সবচেয়ে বেশি আসছে? স্যার টার্সিয়ারি সেক্টর, 3 নম্বর সেক্টর থেকে। আর সবচেয়ে কম আসছে কোথা থেকে? প্রাইমারি সেক্টর থেকে। যত আস্তে আস্তে যাচ্ছে তত তোমার টার্সিয়ারি সেক্টরের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, প্রাইমারি সেক্টরের গুরুত্ব কমছে। তো এই ডেটাগুলো তুমি পড়ে রাখো, অবশ্যই অবশ্যই পড়বে, অবশ্যই ডেটা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা লাইন কিন্তু মিস করবে না, কিন্তু মিস করবে না, কিন্তু সব কটা পয়েন্ট পড়বে। আমি আগেই বলেছি আমাদের জাতীয় আয় কটা ক্ষেত্র? 3টে ক্ষেত্র, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। দেখো প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, সেবা ক্ষেত্র, তৃতীয় বা সেবা ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কারা পড়ে? একদম প্রান্তিক লেভেলের মানুষরা পড়ে, ঠিক আছে? দেখো প্রাইমারি সেক্টরে কারা পড়ে? যে কৃষি ক্ষেত্র বা কৃষি ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাজ, যেমন বনভূমি, খনিজ উত্তোলন, যেটাকে বলে মৎস্য চাষ, গবাদি পশু প্রতিপালন, এইগুলো উদাহরণ পড়বে, বলতে পারে এর মধ্যে কোনটা প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। এই উদাহরণগুলো তুলে রেখেছি, এইগুলো মেনলি ইম্পর্টেন্ট উদাহরণ, এই জন্যই তুলেছি। মাধ্যমিক ক্ষেত্র, কোনো কিছু নির্মাণ কাজ, এটা মাধ্যমিক ক্ষেত্র। সেকেন্ডারি সেক্টর, শিল্প নির্মাণ কাজ, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, যন্ত্রাংশ, এগুলো মাধ্যমিক ক্ষেত্র। আর তৃতীয় বা সেবা ক্ষেত্রের মধ্যে কি পড়ে? ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংকিং, বীমা, যোগাযোগ, সেবাদান, চিকিৎসা দ্রব্য মজুত, স্ববৃত্তিগত সমষ্টিগত পরিষেবামূলক কাজ, তথ্য প্রযুক্তি, ঠিক আছে? তো এই আইটি, এইগুলো সব পড়ে সেবা ক্ষেত্রের মধ্যে। এইগুলো কিন্তু দেখো আমি অনেক কষ্ট করে বিভিন্ন বই ঘেটে আমি নোট তৈরি করেছি বিভিন্ন এমসিকিউ দেখার পর। এইগুলো তোমাকে পড়তেই হবে, এইগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো না। এই ডেটাগুলো বারবার বলছি, এই ডেটা ভালো করে পড়তে হবে। এই ডেটা কোনো মতে মিস করা যাবে না, এই ডেটা তোমাকে খুব 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 ভালো করে পড়তে হবে। 6 নম্বর পয়েন্ট বলছে বর্তমানে 2022 সালে প্রাইমারি সেক্টরে নিযুক্ত জনসংখ্যা কত? হ্যাঁ, আজকের দিনে মানে 2022 মানে লেটেস্ট ডেটে 2022 টাই আছে আমার কাছে। তো 2022 সালে প্রাইমারি সেক্টর, প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা কত? প্রাইমারি সেক্টরে কতজন আছে? 42.9%। সেকেন্ডারি সেক্টরে কত আছে? 26.1%। আর সার্ভিস সেক্টর মানে টার্সিয়ারি সেক্টর 31%। এবার 7 নম্বর কি পয়েন্ট, ঠিক আছে? 10টা কি পয়েন্ট আছে, এখানে 7 নম্বর কি পয়েন্ট চলে এসেছে, ক্লার্ক ফিশার এর তত্ত্ব। ক্লার্ক ফিশার তত্ত্বটা পড়বে। ক্লার্ক ফিশার কুজনেটস জাতীয় অর্থনীতিকে আয়ের দিক থেকে 3 ভাগে ভাগ করছে। আগেই বলেছি। তোমাকে বলতে পারে যে ক্লার্ক ফিশারের মতে জাতীয় আয়কে ভাগে ভাগ করা যায়, বলতে পারে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ক্লার্ক ফিশার কুজনেটস, ঠিক আছে, জাতীয় অর্থনীতিকে আয়ের দিক থেকে 3 ভাগে ভাগ করেছে। সেবা ক্ষেত্রের প্রসার অর্থনীতির উন্নতির লক্ষণ নয়, ক্লার্ক ফিশার এই উক্তিটি করেছে, ঠিক আছে? সেবা ক্ষেত্রের প্রসার, টার্সিয়ারি সেক্টরের যদি প্রসার হয়, এটা ইকোনমিক্সের উন্নতির লক্ষণ নয়। এই কথাটা কে বলেছে? ক্লার্ক ফিশার বলেছে। এই উক্তি খুব ইম্পর্টেন্ট লাইন।
এবার ক্লার্ক ফিশার তত্ত্বের মূল কথাটা কি ছিল সেটা একটু পড়ে দিই, তাহলে তোমার যে ক্লার্ক ফিশার রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি বুঝতে পারবে। জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে ভারতের অর্থনীতিতে ক্লার্ক ফিশার তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেছে। তাহলে কি বললাম, ভারতবর্ষের অর্থনীতিতে ক্লার্ক ফিশার তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেছে কোথায়? জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন। তো বলতে পারে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে ভারতবর্ষের অর্থনীতিতে কার তত্ত্বের বাস্তব প্রতিফলন, এইগুলো বলতে পারে। তাহলে তোমাকে মনে রাখতে হবে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে ভারতের অর্থনীতিতে ক্লার্ক ফিশার তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেছে। কারণ পরিকল্পনা কালে যত প্ল্যানিং করা হয়েছে ভারতের জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ কমছে। আমি আগেই বলেছি প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ কমছে, মাধ্যমিক ও সেবা ক্ষেত্রের গুরুত্ব বাড়ছে। তাই বলা যায় জাতীয় আয়ের ক্ষেত্রগত কাঠামোর পরিবর্তন, জাতীয় আয়ের ক্ষেত্রগত কাঠামোর পরিবর্তন ভারতীয় অর্থনীতির উন্নতির লক্ষণ। কিন্তু ভারতীয় অর্থনীতিতে জীবিকা কাঠামোর যে পরিবর্তন ঘটেছে, ভারতের অর্থনীতিতে জীবিকা কাঠামোর যে পরিবর্তন ঘটেছে তাতে ক্লার্ক ফিশার তত্ত্বের বাস্তব প্রতিফলন ঘটেনি। ক্লার্ক ফিশার যে তত্ত্বটা বেরিয়েছিল ও জীবিকা কাঠামোয় যে কথা বলেছিল তার বাস্তব প্রতিফলন ঘটে। জীবিকা কাঠামোয় যে কথা বলেছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি, ঠিক আছে, কিন্তু কিসে প্রতিফলন ঘটেছে? এই জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে। ক্লার্ক ফিশার যা বলেছিল, ক্লার্ক ফিশার তত্ত্বে যে কথাটা বলা আছে, ঠিক আছে, সেটা আমাদের দেশের অর্থনীতিতে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে প্রতিফলন করেছে, কিন্তু জীবিকা কাঠামোয় কিন্তু তার প্রতিফলন ঘটে। ঠিক আছে, জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠন সম্পর্কে, ঠিক আছে, ক্লার্ক ফিশার তত্ত্ব নিয়ে প্রথম দিকে জাতীয় আয়ের প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব ক্রমশ কমতে থাকে এবং মাধ্যমিক ক্ষেত্রের গুরুত্ব বাড়তে থাকে। তো বলেছি প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব কমবে, মাধ্যমিক এবং সেবা ক্ষেত্রের গুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। ক্লার্ক ফিশার বলেছিল এটা কি জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের কথা বলছি। বিগত 5 দশকে, মানে লাস্ট 50 বছরে আমাদের জীবিকার ধরনে বিশেষ পরিবর্তন ঘটেনি। জীবিকার ধরনে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তাহলে জীবিকার ধরনে কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি, জীবিকার ধরন মোটামুটি একই রয়েছে। ঠিক আছে, তো 8টা পয়েন্ট পড়ালাম, বারবার পয়েন্টগুলো বারবার করে পড়বে। ঠিক আছে, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স করবে, কমেন্ট করবে, আমরা ওর উপর নিশ্চয়ই আরো কিছু পয়েন্ট তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এটা করে নাও, তারপরে তো আমরা এমসিকিউ পড়াতে পারবো। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী 2022 সালে সবচেয়ে জনবহুল দেশ হলো ভারত। তার মানে কি বললাম, এই ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী 2022 সালে সবচেয়ে জনবহুল দেশ কি? ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী। এবার জনসংখ্যার পরিবর্তন সম্পর্কিত একটা তথ্য, এটা একটু পড়ে নেবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জনসংখ্যা বৃদ্ধির 3টে সুস্পষ্ট স্তর লক্ষ্য করে। তো তোমরা বলতে পারে জনসংখ্যা বৃদ্ধির কটা স্তর? 3টে স্তর। কি কি? প্রতিটা স্তরের নাম থাকবে। প্রথম স্তরের নাম কি, দ্বিতীয় স্তরের নাম কি, তৃতীয় স্তরের নাম। প্রথম স্তরটাকে বলা হয় অনুন্নতি স্তর, দ্বিতীয় স্তরকে বলা হয় তোমার জনবিস্ফোরণের স্তর, তৃতীয় স্তরকে বলা হয় তোমার উন্নতি স্তর। তাহলে কি কি বললাম? তাহলে জনসংখ্যা বিস্ফোরণের, ঠিক আছে, এই সরি জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা বৃদ্ধির 3টে স্তর আছে। জনসংখ্যা বৃদ্ধির কটা স্তর? 3টে স্তর। কি কি? প্রথম স্তরটাকে বলে অনুন্নতি স্তর, দ্বিতীয় স্তরকে বলে জনবিস্ফোরণের স্তর এবং তৃতীয় স্তরকে বলে উন্নতির স্তর। অনুন্নতি স্তর কোনটা? প্রথম স্তরকে বলে অনুন্নতি স্তর। এই স্তরে জন্ম হার বেশি থাকে, মৃত্যু হার বেশি। এই স্তরে জন্মও বেশি, মৃত্যুর হারও বেশি। জন্মের হারও বেশি, মৃত্যুর হারও বেশি। ফলে ফলে জনসংখ্যা বৃদ্ধির হারে বিশেষ বৃদ্ধি হয়। ভারত 1921 সালের আগে এই স্তরে ছিল। তার মানে ভারত এই স্তরে কবে ছিল? 1921 সালে। ঠিক আছে, দ্বিতীয় স্তরে জন্ম হার বেশি থাকে কিন্তু মৃত্যু হার কমে যায়। জন্ম বেশি, মৃত্যু কম। জন্ম বেশি, মৃত্যু কম। ফলে ফলে কি হয়? ফলে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। ফলে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। ঠিক আছে, ফলে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। বলছে এই স্তরকে জনবিস্ফোরণের স্তর বলে। এই স্তরকে কি বলে? জনবিস্ফোরণের স্তর। আর তৃতীয় স্তর হচ্ছে উন্নতি স্তর। এই স্তরে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে থাকে। ভারত এখনো দ্বিতীয় স্তরেই আছে। তাহলে কি বললাম? জনসংখ্যা বৃদ্ধির কটা স্তর? 3টে স্তর।
প্রথম স্তরের নাম কি? অনুন্নতি স্তর। এই স্তরে জন্মহারও বেশি, মৃত্যু হারও বেশি। 1921 সালের আগে ভারত এই স্তরে ছিল। দ্বিতীয় স্তরের নাম কি? জনবিস্ফোরণের স্তর। এই স্তরে জন্মহার বেশি, মৃত্যু হার কম। ঠিক আছে, এই স্তরে জন্মহার বেশি, মৃত্যু হার কম। তো ফলে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে, একে বলে জনবিস্ফোরণের স্তর। আর তৃতীয় স্তর কি? উন্নতি স্তর। ভারত এই স্তরে আসেনি, ভারত এখনো তৃতীয় স্তরেই আছে। ঠিক আছে, এই স্তরে জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকে। এবার একটা জিনিস পড়বে, জনসংখ্যার লিঙ্গগত গঠন পরিমাপ করা হয় প্রতি, মানে জনসংখ্যার, এই যে জনসংখ্যার লিঙ্গগত গঠন কিভাবে পরিমাপ করা হয়? জনসংখ্যার লিঙ্গগত গঠন কিভাবে পরিমাপ করা হয়? প্রতি হাজার পুরুষে, মানে প্রতিটা 1000 জন পুরুষে কতজন মহিলা আছে, এইভাবে জনসংখ্যার লিঙ্গগত গঠন পরিমাপ করা হয়। এরপরে পড়ব মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচককে আমরা কি বলি? মানব মানে এইচ, উন্নয়নকে বলি আমরা ডি, আর সূচককে বলি আই, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে প্রশ্ন হলো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে তৈরি করে? কে তৈরি করে? বলবে সম্মিলিত জাতিসংঘ, ইউএনডিপি। কি বললাম? ইউএনডিপি, স্যার বললাম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ তৈরি করে। আচ্ছা, এবার কি বলবো? এরপরে খুব ইম্পর্টেন্ট লাইন আছে, দেখো। দেখো কি লেখা আছে, বলছে 1990 সাল থেকে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে ইউএনডিপি বিভিন্ন দেশের নাম, বিভিন্ন দেশের মানব উন্নয়ন সূচক প্রকাশ করছে। তাহলে কি বললাম? তো তোমাকে যদি বলে HDI কে প্রকাশ করছে কত সাল থেকে, বলবে 1990 সাল থেকে ইউএনডিপি HDI প্রকাশ করছে। তাহলে মানব উন্নয়ন সূচক কে প্রকাশ করছে? 1990 সাল থেকে ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করছে। আচ্ছা, এই HDI এর মান কত থাকে? 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে HDI। HDI এর মান 1 মানে কি? HDI এর মান 1 মানে কি, আর HDI এর মান 0 মানে কি? যে দেশের HDI 1 এর কাছাকাছি, ঠিক আছে, তাহলে সে দেশের মানব উন্নয়ন সূচক তত বেশি। আবার যে দেশের HDI 0 এর কাছাকাছি, সেই দেশের মানব উন্নয়ন সূচক তত কম। ঠিক আছে, অর্থাৎ যে দেশে HDI 1 এর কাছে, তার সে দেশের মানব উন্নয়ন অনেক বেশি, আর যে দেশের HDI 0 এর কাছে, সে দেশের মানব উন্নয়ন কম। এবার বলছে 3টি মৌলিক নির্দেশকের ভিত্তিতে HDI গঠন করা হয়। কটা মৌলিক নির্দেশকের? 3টে মৌলিক নির্দেশকের ভিত্তিতে HDI গঠন করা হয়। কি কি? আয়ু, জ্ঞান আর জীবনযাত্রার মান। কি বললাম? আয়ু, জ্ঞান আর জীবনযাত্রার মান। নেক্সট, তোমাকে বলতে পারে মাহবুব উল হক, ইনি পাকিস্তানের লোক ছিলেন, এসেছে। মাহবুব উল হকের মতে, ঠিক আছে, মানব উন্নয়নের কটা উপাদান বলি? 4টে। সাম্য, স্ববহন ক্ষমতা, ঠিক আছে, উৎপাদনশীলতা আর ক্ষমতা প্রদান। কি বললাম? সাম্য, স্ববহন ক্ষমতা, উৎপাদনশীলতা আর ক্ষমতা প্রদান। আচ্ছা, মানব উন্নয়ন সূচক বের করার ফর্মুলাটা কি? বলবে নির্দেশকের প্রকৃত মান মাইনাস নির্দেশকের সর্বনিম্ন মান, প্রকৃত মান মাইনাস সর্বনিম্ন মান, ডিভাইডেড বাই নির্দেশকের সর্বোচ্চ মান মাইনাস নির্দেশকের সর্বনিম্ন মান। এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ করতে হবে। এবার বলছে 3টি নির্দেশকের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। 3টি নির্দেশকের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়। সেই 3টি নির্দেশক কি কি? একটা হচ্ছে জন্মের সময় প্রত্যাশিত আয় কত ছিল, শিক্ষা প্রসারের সাফল্য, আর গ্রহণযোগ্য জীবনযাত্রার মান। তাহলে কি বললাম? 3টি নির্দেশকের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক তৈরি করা যায়। 3টি নির্দেশক কি কি? জন্মের সময় প্রত্যাশিত আয়, শিক্ষা প্রসারের সাফল্য, আর গ্রহণযোগ্য জীবনযাত্রার
সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্ট মানে আমরা বেকারত্ব জিনিসটা পুরো বেকার সম্পর্কে আইডিয়া আছে। বেকার দেখবে অনেক মানুষ ঘরে বসে থাকে, কাজ নেই, কাজ করে না, বেকার অবস্থায় পড়ে থাকে, কাজ করে না, ইনকাম করে না, ঠিক আছে? কোনো রকম কোনো ইনকাম নেই, এই তো বেকার হয়। ঠিক আছে? এবার বেকার তো বিভিন্ন রকম ভাবে হতে পারে, বিভিন্ন রকম ভাবে বেকার হয়। যেমন ধরেন একটা নরমাল উদাহরণ দেখবে আমাদের শহরাঞ্চলে কি হয়, যে অনেক মানুষ তো পড়াশোনা কমপ্লিট করেছে, করে ফেলেছে, ঠিক আছে তো? তাদের এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে, মানে উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেশন করে ফেলেছে, কাজ করতে ইচ্ছা আছে, কাজের ইচ্ছা আছে, কিন্তু সেরকম কাজ পাচ্ছে না, কাজ নেই। বা ধরো ওরা যেই কাজ চাইছে সেই কাজ পাচ্ছে না, বেকার হচ্ছে, বেকার হয়ে পড়ে যাচ্ছে। কারণ এটাকে তো তুমি করবো শিক্ষিত বেকারত্ব। প্রথম পয়েন্ট বলছে ইচ্ছাকৃত বেকারত্ব কাকে বলে? ইচ্ছাকৃত, স্যার ইচ্ছাকৃত বেকারত্ব কাকে বলে? ইচ্ছাকৃত মানে ইচ্ছা মানে মানে কাজ করবো না এরকম ব্যাপার। মানে কোনো একটা কাজের জন্য যে একটা ঠিক আছে না, এই কাজের জন্য এই মজুরি আমাদের দেশে চলছে। এই কাজটা করার জন্য আমাদের দেশে মজুরি দেয় হচ্ছে তোমার ধরো ৫,০০০ টাকা। এবার বললে, না আমি ৫,০০০ টাকায় কাজ করবো। তাহলে তুমি কাজ করবে না বসে থাকো, তুমি বেকার হয়ে যাবে। এটা হচ্ছে ইচ্ছাকৃত বেকারত্ব। যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরিতে কাজ থাকা সত্ত্বেও কাজ করতে চায় না তাকে বলে ইচ্ছাকৃত বেকারত্ব। স্যার অনিচ্ছাকৃত বেকারত্ব কি? দেশের প্রচলিত মজুরি ৫,০০০ টাকা, কিন্তু ৫,০০০ টাকায় কেউ কাজ করতে রাজি আছে, কিন্তু কাজ নেই, তাকে বলে অনিচ্ছাকৃত বেকারত্ব। যে সমস্ত ব্যক্তি দেশের প্রচলিত মজুরি হয়ে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও কাজ করে না তাকে বলে অনিচ্ছাকৃত বেকারত্ব। আর আমরা বেকারত্ব বলে কোন বেকারত্বকে বুঝি? অনিচ্ছাকৃত বেকারত্বকে বুঝি। এবার বলবো কি কাঠামোজনিত বেকারত্ব বা প্রযুক্তিগত বেকারত্ব কাকে বলে? ঠিক আছে? দেশে যখন অর্থনীতির কাঠামোর পরিবর্তন ঘটে, কি বললাম? দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন তাকে বলে কাঠামোজনিত বেকারত্ব বা প্রযুক্তিগত বেকারত্ব। দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে, কি বললাম? দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন যে বেকার সমস্যা দেখা দেয়, ঠিক আছে? তখন তাকে বলা হয় কাঠামোজনিত বেকারত্ব বা প্রযুক্তিগত বেকারত্ব। আচ্ছা, এই তুমি বলবে স্যার বুঝলাম, দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে তখন একটা বেকার সৃষ্টি হয়, তখন তাকে কাঠামোজনিত বেকারত্ব, সম্পদজনিত বেকারত্ব। স্যার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হতে কি কি পয়েন্ট হচ্ছে? দেখ, এই যেমন বলছি, নতুন 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 যন্ত্রের প্রবর্তন, আগে যা যন্ত্রে কাজ করে এখন নতুন যন্ত্র চেঞ্জ করা হলো। নেক্সট তুমি বলতে পারো নতুন উৎপাদন সংগঠন, তারপর তুমি বলতে পারো নতুন উৎপাদন পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে উৎপাদন করা হতো এখন নতুন পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। নতুন দ্রব্যের আবিষ্কার হতে পারে, নতুন নতুন দ্রব্যের আবিষ্কার। পুরোনো দ্রব্য আগে যেমন সেই দ্রব্যের উৎপাদনটা কমে গেল, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে উৎপাদন প্রসেস, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তর করা হয়। পুরোনো শিল্পের যদি বিলীন ঘটে, এই সমস্ত কারণে কিন্তু অর্থনৈতিক কাঠামো পরিবর্তন ঘটে। এবার হচ্ছে মৌসুমী বেকারত্ব বলা হয়, মৌসুমী বেকারত্ব। ভারতবর্ষের কৃষি না এখনো মানে আমাদের দেশে যে কৃষিকাজ হয় বৃষ্টির উপর নির্ভরশীল। যে বছর ভালো বৃষ্টি হয় সে বছর আমাদের দেশে কৃষিকাজ খুব ভালো হয়। বৃষ্টি কম হলেই কিন্তু ক্ষতি। ঠিক আছে? ভারতবর্ষের কৃষি এখনো বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। কেননা আমাদের দেশে জলসেচ ব্যবস্থা, এগুলো সেচ ব্যবস্থার প্রসার ঘটেনি। ঠিক আছে? বছরের একটা নির্দিষ্ট সময় চাষের কাজ হয়। ঠিক আছে তো? ফলে কৃষকদের বেশ কয়েক মাস বসে থাকতে হয়। ঠিক আছে? আর এই ধরনের বেকারত্বকে বলে মৌসুমী বেকারত্ব। এবার প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? যেমন ধরো কাকে বলে আমি তোমাকে বলছি, এর পড়লেও তুমি বুঝতে পারবে। বলছে যদি কোনো উৎপাদনে, ধরো কোনো একটা জায়গায় প্রোডাকশন হচ্ছে, ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে, সেখানে আমার ১০ জন লোক করে প্রোডাকশন হয়ে যাবে, কিন্তু সেখানে ২০ জন লোক কাজ করতে ঢুকে পড়েছে। ঠিক আছে?
20 জন লোক কাজ করে না, আমার ওখানে 10 জনেই কাজ হয়ে যাবে, 20 জন লোক কাজ করছে। তো কোম্পানি কেন 10 জন লোককে এক্সট্রা টাকা দেবে বসিয়ে? তো কোম্পানি ওদেরকে ছাঁটাই করে। এখান দিয়েও একটা বেকারত্ব সৃষ্টি। এটাকে বলা হয় প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব। ওদেরকে যদি সরিয়েও দিই আমার উৎপাদনে কোনো ইমপ্যাক্ট পড়বে না। উৎপাদন আগে যা হতো তাই হবে। তো আমি ওদেরকে ফালতু রাখবো কেন? কোম্পানির অ্যাঙ্গেল থেকে দেখলে ওদের কেন রাখবো? তো ওদেরকে ছাঁটাই করে দিবে। তাহলে যাদেরকে ছাঁটাই করে দিচ্ছে তারা বেকার হয়ে বসে থাকলো। এদেরকে বলে প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব। বলে যদি কোনো উৎপাদনে প্রয়োজনের তুলনায় বেশি লোক নিযুক্ত থাকে এবং এই অতিরিক্ত লোকদের সরিয়ে নিলে মোট উৎপাদন কমে না, তাহলে ওই অতিরিক্ত শ্রমিকদের প্রচ্ছন্ন বেকারত্ব বলে। জনবহুল দেশের কৃষিকাজ, জনবহুল দেশের কৃষিকাজে এই ধরনের বেকারত্বের সংখ্যা খুব বেশি। সাধারণত ভারতের কৃষি কিন্তু এই বেকারত্ব লক্ষ্য করা যায়। আর ছদ্মবেশী বেকারত্ব দেখা যায় গ্রামে। মৌসুমী বেকারত্ব গ্রামে দেখা যায়, মৌসুমী ছদ্মবেশী গ্রামে দেখা যায়। আচ্ছা, আরেকটা কথা, শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা যেখানে শূন্য হয় সেটা হয় প্রচ্ছন্ন বেকারত্ব। শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হলে সেটা হয় প্রচ্ছন্ন বেকারত্বে। বলতে পারি শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয় কোন বেকারত্বে? বলে প্রচ্ছন্ন বেকারত্ব। এবার হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব কি? ধরো কাঁচামালের অভাবে বেকারত্ব সৃষ্টি হয়, বা ধরো যন্ত্রপাতি যদি অকেজো হয়ে যায় তখন বেকারত্ব সৃষ্টি হয়, তাই না? তুমি ধরো একটা ফ্যাক্টরিতে কাজ করছো, মেশিন নষ্ট হয়ে গেছে, তখন তোমার কাজ তো বন্ধ, কাজ বন্ধ হয়ে পড়ে গেল, বেকার হয়ে গেল, কাঁচামাল নেই, বেকার হয়ে পড়ে থাকে। এরকম বেকারত্ব করে সংখ্যাজনিত বেকারত্ব, ঠিক আছে? আর এই বেকারত্ব দেখা যায় শহরাঞ্চলে। শিক্ষিত বেকারত্ব অলরেডি আগেই বলে দিয়েছে, তুমি জানো শিক্ষিত বেকারত্ব সম্পর্কে, তোমাদের বলতে হবে, তোমার নলেজ এমনিই আছে। সমাজে যাদের আর্থিক অবস্থা সচ্ছল, সমাজে জানে না ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা সচ্ছল, খুব ভালো নয়, ঠিক আছে তো, বেঁচে থাকার জন্য, ঠিক আছে, তাদের টাকা পয়সা রোজগার করতে হবে, তারা হায়ার এডুকেশন করেছে, উচ্চশিক্ষা করেছে, কিন্তু তারা আবার বেশি ওয়ার্ক পছন্দ করে, বেশি কাজ করা পছন্দ করে না, মানে বেশি খাটা পছন্দ করে না। তারা কায়িক শ্রম ছাড়া বেশি না খেটে অপেশাগত কাজ পছন্দ করে, কিন্তু কাজ পায় না, এদেরকে বলা হয় শিক্ষিত বেকারত্ব। স্বাভাবিক পদমর্যাদা বেকারত্ব কাকে বলে? যে সমস্ত ব্যক্তি 1 বছর বা তার বেশি সময় ধরে বেকার থাকে তখন তাকে বলে স্বাভাবিক পদমর্যাদার বেকারত্ব। স্বাভাবিক পদমর্যাদার বেকারত্ব একক ব্যক্তির একক পরিমাপ করা হয়, এটি দীর্ঘকালীন বেকারত্বকে বোঝায়। বা চলতি সাপ্তাহিক পদমর্যাদা বেকারত্ব কাকে বলে? যে সমস্ত ব্যক্তি এক সপ্তাহে বা 7 দিন, এক সপ্তাহ 7 দিন, 7 দিন 1 ঘন্টার জন্য কাজ পায় না, তাকে চলতি বা সাপ্তাহিক পদমর্যাদা বেকারত্ব বলে। যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা বা তার বেশি কিন্তু 4 ঘন্টার কম কাজ করে, যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা বা তার বেশি কাজ করলেও কিন্তু 4 ঘন্টার কম, তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলে সেই ব্যক্তি হাফ ডে কাজ করে দিয়ে বলা হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি 4 ঘন্টার বেশি কাজ করে তখন তাকে বলে সে ফুল ডে কাজ করেছে। এই পদ্ধতি দীর্ঘকালীন বেকারত্বের সঙ্গে মৌসুমী ও অর্ধ বেকারত্বের পরিমাপ করে। চলতি দৈনিক পদমর্যাদা কাকে? প্রতি সপ্তাহে, মানে প্রতিটা পার উইকে কর্মহীন সমদিবস আর মোট সমদিবসের অনুপাত। কর্মহীন সমদিবস আর মোট সমদিবসের যে অনুপাতই হচ্ছে চলতি দৈনিক পদমর্যাদা। ভারতে মোট শ্রমশক্তির বেকারত্বের হার কত? 2023 সালে ছিল 8.03%, আর আজকে 24 সালে, মানে এখন তো 25 সাল, 24 সালে কি এসছে ডেটা? 9.2%। এবার বলতে পারে ভারতের বেকার সমস্যার কারণগুলো কি কি? একটা হচ্ছে, মানে কেন ভারতবর্ষে এত বেকার তৈরি হচ্ছে? স্বল্প অর্থনৈতিক উন্নয়নের হার, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, অনুপযুক্ত উপাদান কৌশল বা প্রযুক্তি, জাতীয় কর্মসংস্থান নীতির অভাব, প্রকৃতি নির্ভর কৃষি, শিল্প ক্ষেত্রে ব্যর্থতা, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, অন্যান্য দেশ বিভাগ, শ্রমের অভাব, ক্ষুদ্র ও কুটির শিল্পের অভাব, মূলধনের অভাব, সরকারি ক্ষেত্রে ব্যর্থতা, এই সমস্ত কারণগুলো ভারতবর্ষে বেকার সমস্যা দেখা দিয়েছে। এবার এই বেকার সমস্যা সমাধান করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? প্রধানমন্ত্রী রোজগার যোজনা, PMROY, ফুল ফর্ম গুলো দেখে রাখবেন। কর্মসংস্থানের নিশ্চয়তা প্রকল্প, এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স স্কিম, এটা হচ্ছে EAS। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, REGP।
স্বর্ণ জয়ন্তী শহরে রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী শহরে রোজগার যোজনা, SJSRY। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, SJGSY। আজীবিকা বা MRLM বলতে কি বোঝায়? তাকেই বললাম স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনা আগে ছিল, এখন নামটা চেঞ্জ করে নতুন করে হয়েছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন বা NRIM নাম দেওয়া হয়। পরবর্তী সময় নাম চেঞ্জ হয়েছে, পরে প্রকল্পের নাম হয়েছে কি আজীবিকা। এই প্রকল্পের লক্ষ্য কি জানো তো? প্রত্যেক দরিদ্র স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা, মানে প্রত্যেক গরিব আছে তাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা, মানে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত করা, প্রতিটা দরিদ্র গরিবকে সেলফ হেল্প গ্রুপে যুক্ত করা, গোষ্ঠী সদস্যের পদ এবং তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং এই প্রকল্পের জন্য যা খরচা হবে তার জন্য সেন্টার আর স্টেট 70-25 রেশিও খরচা করে। সেন্টার 75 ভাগ খরচা করে, তাহলে স্টেট 25 ভাগ খরচা করে, 3:1। এছাড়াও কিছু আছে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, JGSY, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, SGRY, জাতীয় কাজের বিনিময়ে হার, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম NFWP, স্বয়ং সিদ্ধা, সশক্তি প্রকল্প সশক্তি প্রজেক্ট, রাষ্ট্রীয় মহিলা কোষ, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয় বলবো ইম্পর্টেন্ট NREGS, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, জওহর রোজগার যোজনা। এই যোজনা 1989 সালে রূপায়িত হয়েছিল, চালু হয়েছিল 1989 সালে। এটি ছিল যে সেই সময় সবচেয়ে বড় প্রকল্প। JRY, জওহর রোজগার পিছিয়ে পড়া জেলাগুলিকে এবং দরিদ্র সীমার নিচে অবস্থান করা মানুষের চাকরির ব্যবস্থা করে, কর্মসংস্থান সুযোগ করে। এবার বলছে ভারতের শিক্ষিত বেকার সমস্যার কারণ কি? ভারতের শিক্ষিত বেকার সমস্যার কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান বৃদ্ধির হার কম, ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়নের স্বল্প হার, প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থার অভাব, পারিবারিক কাঠামো, কায়িক শ্রম বিমুখ আর উচ্চ আকাঙ্ক্ষা। এবার ভারতে শিক্ষিত বেকার সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দ্রুত হারে অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আমূল পরিবর্তন। এবার ভারতে বেকার সমস্যার জন্য প্রস্তাবের সমাধান কি কি? ওই একই একই পয়েন্ট এসছে, বেরিয়ে আসছে দেখো। অর্থনৈতিক উন্নয়ন হার বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, শিল্পক্ষেত্রে উন্নয়ন, কৃষি ব্যবস্থার পুনর্গঠন, ত্রুটিমূলক কর্ম বিনিময় কেন্দ্রের পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, মানব সম্পদ পরিকল্পনা। এবারে ভারতে বেকার সমস্যা সম্পর্কে অর্থ সংগ্রহের উৎস প্রতি 10 বছর গৃহীত আদমশুমারি, জাতীয় নমুনা সমীক্ষা ব্যবস্থা আর কর্মসংস্থান কেন্দ্র। ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনৈতিক সমৃদ্ধি, ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনৈতিক সমৃদ্ধি এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধি অনুভব করে, কিন্তু কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে অনুরূপ বৃদ্ধি দেখতে পাওয়া যায়। এর অর্থ হলো ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না করে অর্থনীতি সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও প্রচন্ড বেকারত্ব দেখা যায়। ভারতে বেকারত্বপূর্ণ বা কর্মহীন অর্থনৈতিক সমৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ কারণ হলো দক্ষতা ব্যবহার, স্কিল কেয়ার। বাস্তবে ভারতীয় শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশের পরিবর্তনশীল কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাবে যেটি শিক্ষিত যুবকদের বেকারত্বের দিকে পরিচালিত হয়। 17 নম্বর, অর্থনৈতিক দেহের উপাদানগুলি স্বাভাবিক, মানে অনেকে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় না, তারা অনেক কাজ পায় জানো তো কোম্পানিতে। তো বলছে অর্থনৈতিক দেহের উপাদানগুলি স্বাভাবিক কোনো কিছুর জন্য স্বাভাবিক কিছু ব্যক্তি কাজের সুযোগ হারায়, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে কাজের সুযোগটা হারিয়ে ফেলবে জেনে। আচ্ছা, শহর আর গ্রামের বেকারত্ব দূর করার জন্য একটা কমিটি গঠন করা যাচ্ছে, কমিটির নাম কি? ভগবতী কমিটি। নিয়োগহীন প্রবৃত্তির কারণগুলো কি কি? সমপ্রযুক্তির ব্যবহার, বেকার ব্যক্তির সংখ্যা বের করার ফর্মুলা কি? কতজন বেকার বের করবে কি করে?
শ্রমবাহিনী থেকে কর্মী বাহিনী বাদ দাও, তাহলে বলি যায় বেকার ব্যক্তির সংখ্যা। ভারতের নিয়মিত নিয়োগের তথ্য কি সংগ্রহ করে? নিয়মিত নিয়োগের তথ্য সংগ্রহ সমবন্টন। যে সমস্ত ব্যক্তিরা কাজ করতে সক্ষম, ঠিক আছে, এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক তাকে বলে সমবাহিনী। এবার বলছে উৎপাদন কার্যে অংশগ্রহণকারী সাধারণ জনসংখ্যার শতাংশকে কি বলে? উৎপাদন কার্যে প্রোডাকশনে পার্টিসিপেট করতে ইচ্ছুক এরকম সাবালক, ঠিক আছে, 18 বছর বা 21 বছরের ঊর্ধ্বে যাকে বলা হয় তাকে বলে অংশগ্রহণের হার। 24 শ্রমের যোগান কাকে বলে? যখন প্রচলিত মজুরি হারে কাজ করতে ইচ্ছুক এরকম লোকের সংখ্যা বাড়ে কমে, ঠিক আছে, তখন যেটির আয়তনে পরিবর্তন ঘটে তাকে বলা হয় শ্রম যোগান। এবার কর্মবাহিনী বা কর্মশক্তি মানে ওয়ার্ক ফোর্স বলতে কি বোঝায়? প্রকৃত কর্মরত লোক সংখ্যা এবং এর মধ্যে যারা কাজ করতে ইচ্ছুক তাকে ধরা হয়। 26 বলছে শহরে মহিলা শ্রমিকের শতকরা কত পার্সেন্ট তুলনামূলকভাবে কম? বলছে শতকরা মহিলা শ্রমিকের শতকরা অংশ, মানে শহরে যেসব মহিলাদের কাজ করে ওদের অংশটা অনেকটা কম থাকে। কেন? কারণ ভারতে মহিলাদের মধ্যে শিক্ষা বিস্তার কম, আর মহিলাদের কাজের ব্যাপারটা পরিবারের সিদ্ধান্তের দ্বার ঠিক হয়। 27 গ্রাম অঞ্চলে মহিলা শ্রমিকদের মানে গ্রামে মহিলা শ্রমিকদের অংশগ্রহণের হার বেশি। কেন? দরিদ্রদের জন্য মহিলারা লেখাপড়া ছেড়ে দিয়ে, তারা গরিব তো লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করতে বাধ্য হয়, কেন? গরিব করে চলবে সংসার। আর গ্রামাঞ্চলে পরিবারের আয় কম থাকার জন্য আর্থিকভাবে সাহায্য করার জন্য মহিলারা এগিয়ে আসতে বাধ্য। তো অংশগ্রহণের হার বের করার ফর্মুলাটা কি? মোট কর্মবাহিনী বাই মোট জনসংখ্যা ইন্টু 100। বলছে কর্মী বাহিনী বা কর্মশক্তির অনিয়মিতকরণ বলতে কি বোঝায়? বলছে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে মোট শ্রমিকের মধ্যে অনিয়মিত ভাবে ভাড়া করা শ্রমিকের কত শতাংশ সময়ের সাথে সাথে বাড়ে। বলছে যতটা মোট শ্রমিক হয় তার মধ্যে অনিয়মিত ভাবে ভাড়া করা শ্রমিকের কত শতাংশ বাড়ছে, এটাই হচ্ছে তোমার অনিয়মিতকরণ। যে অবস্থায় বা পরিস্থিতিতে নিয়মিত ক্ষেত্রে কর্মী বাহিনীর শতাংশ কমে, নিয়মিত ক্ষেত্রে কর্মী বাহিনীর শতাংশ কমে আর অনিয়মিত ক্ষেত্রে কর্মী বাহিনীর সংখ্যা বাড়ে, তাকে বলা হয় অনিয়মিত। এবার একটা জিনিস বলছি, দেশে যদি প্রোডাকশন বাড়ে তাহলে তো জিডিপি বাড়বে, যাত্রী হয় জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে তোমার কর্মসংস্থান বাড়ে। কিন্তু আমাদের দেশে এটা অন্য দেশে এটা হয়, আমাদের দেশে উল্টো। প্রোডাকশন বাড়লে জিডিপি বাড়ছে, জিডিপি বাড়লে কিন্তু তোমার কর্মসংস্থান পাচ্ছে না। তাই বলছে জিডিপি বৃদ্ধির হার আর কর্মবৃদ্ধির হার আমাদের কি শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক। জিডিপি বাড়লে কর্মসংস্থান কমছে, জিডিপি কমলে কর্মসংস্থান বাড়ছে। আর বেকারির হার বের করার ফর্মুলাটা কি? লাস্ট পয়েন্ট, বেকারি হার বের করার ফর্মুলা বেকার মানুষের সংখ্যা ডিভাইডেড বাই শ্রম বাহিনীর আয়তন ইন্টু 100। এই হচ্ছে তোমার answer। তো এই শেষ করলাম আমরা। নেক্সট পার্ট নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা নেক্সট পার্ট করবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে? এবং এইগুলো করতে থাকো, এমসিকিউ এগুলো করে ফেলো, ভালো করে পড়ো, এগুলো ভালো করে রিড করো। এখন জাস্ট কি পয়েন্ট গুলো পড়লাম 5th ইউনিটে, এর উপর বেস করে কয়েকটি এমসিকিউ তৈরি করছি, দেখো তো পারা যায় কিনা, পারা যায় কিনা দেখো। জাতীয় অর্থনীতি আয়ের উৎসের ভিত্তিতে ভারতের অর্থনীতি কত ভাগ করে? 3 ভাগে ভাগ করা যায়, তাই না? 3 ভাগে ভাগ করা যায়। গবাদি পশুপালন, আমাদের দেশে 3টে ক্ষেত্র আছে, 3টে সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তো কোন সেক্টরের মধ্যে গবাদি পশুপালন মানে প্রাইমারি সেক্টর। বলছে এর মধ্যে কোনটা মিথ্যা, দেখো কোনটা মিথ্যা। বলছে মৎস্য চাষ প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, ঠিক আছে। শিক্ষা, শিক্ষা প্রাথমিক ক্ষেত্রে পড়ে তোমার মনে হয়? তোমার মনে হয় শিক্ষা প্রাথমিক ক্ষেত্রে পড়ে? না স্যার, শিক্ষা প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না, এটা ভুল। এটা বল কোনটা ভুল, এটা কোনটা, এটা ভুল। বলছি নিচে কোনটা ভুল, কোনটা ভুল? শিক্ষা প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না, শিক্ষা কিন্তু প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে না, এটা ভুল। তাহলে বাকিগুলো ঠিক। মৎস্য চাষ প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে, যন্ত্রাংশ মাধ্যমিক ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবার মধ্যে পড়ে। 4 না, এর মধ্যে কোনটা পরিষেবার মধ্যে পড়ে দেখো, এর মধ্যে 4টা কোনটা পরিষেবার মধ্যে পড়ে দেখো। এই যে এটা আছে না তথ্য প্রযুক্তি, এটা কিন্তু পরিষেবার মধ্যে পড়ে, এটা পরিষেবার মধ্যে 5।
বিদেশি সংস্থাগুলি ভারতে যে ক্ষেত্রে বেশি আউটসোর্সিং করে তাকে কি বলে? পরিষেবা মানে। এখানে লেখা ছিল বিদেশি সংস্থাগুলি ভারতে যে ক্ষেত্রে বেশি আউটসোর্সিং করে তাকে পরিষেবা মানে। বলছে এর মধ্যে কোনটা মিথ্যা? দেখো, উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয় প্রাথমিক ক্ষেত্রের অংশ কমিয়েছে। বললাম না, ক্লার্ক ফিশার কি বলেছিল? আস্তে আস্তে মানে আমাদের প্রাথমিক ক্ষেত্রের অবদান আস্তে আস্তে কমছে, সেবা ক্ষেত্রের অবদান বাড়ছে। উন্নয়নের সঙ্গে জাতীয় আয় পরিষেবার ক্ষেত্রের অংশ কমে যাচ্ছে। উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয় মাধ্যমিক ক্ষেত্রের অংশ হ্রাস পেয়ে থাকে, উন্নয়নের জাতীয় আয় সকল ক্ষেত্রের অংশ কমতে থাকে। উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয় পরিষেবা ক্ষেত্রের অংশ কমে যায়, এটা হয় পরিষেবা ক্ষেত্রের অংশ কমে যায়। বলছে কোনটা মিথ্যা? উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয় প্রাথমিক ক্ষেত্রে অবদান কমে যায়, একদম ঠিক দিয়েছে, এটা ঠিক দিয়েছে। উন্নয়নের সঙ্গে জাতীয় মাধ্যমিক অবদান কমতে থাকে, ঠিক আছে। উন্নয়নের সঙ্গে জাতীয় আয় সকল ক্ষেত্রে অংশ কমতে থাকে, ঠিক আছে। কিন্তু এটা তো ঠিক নেই, এটা তো ভুল। উন্নয়নের সঙ্গে জাতীয় আয় পরিষেবা ক্ষেত্রের অংশ কমিয়ে পরিষেবা তো বাড়ছে আস্তে আস্তে, এটা বলে দিয়েছে। উদারীকরণের পর ভারতের অর্থনীতিতে কিসের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? উদারীকরণের পর ভারতের বর্ষে অর্থনীতিতে কোন সেক্টরের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। টার্সিয়ারি মানে পরিষেবা। উন্নয়নের সঙ্গে সঙ্গে ড্যাশে নিযুক্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। কোন সেক্টর নিযুক্ত মানে কার সংখ্যা কমছে আস্তে আস্তে? প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমছে। উন্নয়নের সঙ্গে যেভাবে পেশাগত কাঠামোর পরিবর্তন হয়েছে সেটা কোনটা? প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে পরিষেবা, এটা হবে কারেক্ট বিটটা। বলছে জাতীয় আয়ে অংশে পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কোথায়? কোথায় পরিষেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল? শহরাঞ্চল। নেক্সট, মৌসুমী বেকারত্ব কোথায় দেখা যায়? মৌসুমী বেকারত্ব তোমার দেখা যায়, মৌসুমী বেকারত্ব কোথায় দেখা যায়? দেখো এইমাত্র লিখেছিলাম মৌসুমী বেকারত্ব। দেখো গ্রামে দেখা যায় মৌসুমী বেকারত্ব, কোথায় দেখা যায়? গ্রামে দেখা যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? মৌসুমী বেকারত্ব গ্রামে দেখা যায়। এটা গ্রামে হবে, হ্যাঁ, মৌসুমী বেকারত্ব দেখা যায় গ্রামে। ছদ্ম বেকারত্ব কোথায় দেখা যায়? ছদ্মবেশী বেকারত্ব কোথায় দেখা যায়? এটা গ্রামে, এটাও গ্রামে হবে। সংজ্ঞাচালিত বেকারত্ব কোথায় দেখা যায়? এটা শহরে দেখা যায়, আগেই বলেছি, পরেই এগুলো। নিচের কোনটা ভুল, এর মধ্যে কোনটা ভুল? এটা একটু দেখে নেবে। এটা গ্রামীণ শিল্পের অবনতি বেকারত্ব বৃদ্ধির কারণ। কৃষি বর্ণে ব্যর্থতা বেকারত্ব বৃদ্ধির কারণ। কৃষির হার বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধির কারণ। আর মুদ্রাস্ফীতি বৃদ্ধি বেকারত্ব বৃদ্ধির কারণ। এটা এটা বলবে, এই অ্যান্সারটা বলবে তোমরা। বলছে এম ভাগবত কমিটি যে কারণে গঠন করা হয়, কারণ শহর ও গ্রামের বেকারত্ব দূর করার জন্য। এটা হবে, এটা লেখানো আছে। সমষ্টি উন্নয়ন প্রকল্প গঠন হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে, প্রথমেই পড়েছি। জাতীয় কাজের মধ্যে খাদ্য কর্মী রূপায়িত হয় কত দশক পরিকল্পনায়? বলছে নিয়োগহীন প্রবৃত্তির কারণ না, নিয়োগহীন প্রবৃত্তির কারণ কি? শ্রম সঞ্চয় প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, থার্ড পার্ট তো পরের ক্লাসে পড়াবো, বাট কোশ্চেন গুলো দেখছি, চার পাঁচটা কোশ্চেন বলে দিচ্ছি আমি। কত সালে চীনে, মানে থার্ড পার্টটাকে মানে ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের কম্পেয়ার, তুলনা করবো। ভারতে মানে সরি, কত সালে চীনে সমস্ত সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত হয়? এটা হচ্ছে 1958 সালে, 1958 সালে। ভারতে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয় কবে? 1991 সালে। ভারতে অর্থনৈতিক সংস্কারের মূল নীতি ছিল উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বাস, আগেই বলেছি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী জনবহুল দেশ কি? ভারত, আগেই বলেছি। চীনে কত সালে উন্নয়ন পরিকল্পনাকে গেট লিপ ফরওয়ার্ড বলে? ঠিক আছে, এটা হবে 1958 সালে। ব্যাস, হয়ে গেল। এটা কয়েকটা এমসিকিউ তৈরি করেছিলাম। পরের ক্লাসে তো আমরা তোমাদের যে বইগুলো পড়ছি সেই বইয়ের সেগুলো পড়াবো পরের ক্লাসে। কেননা আমি আজকেই পড়াতে পারতাম, কারণ হচ্ছে পড়াতে পারলাম না কারণ ওই ভারত আর প্রতিবেশী ওটাতে পড়ানো হয়নি, ওটা করার পর একবার পড়া, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওটা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগে তোমরা যত বন্ধু বান্ধব শেয়ার করবে,
আর যত ভিডিও লাইক করবে এবং তোমাদের যা কোয়ারি আছে কমেন্ট করবে, তার উপর বেস করে কিন্তু নেক্সট ভিডিওগুলো আসবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ধন্যবাদ।